আমাদের আজকের গল্প শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা গজমোহন বাবুর উইল। গল্পটি নেওয়া হয়েছে দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, সব্যসাচী এবং আমি অপূর্ব। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। গজমোহনবাবুর সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। শুধু অনেক দিনের বললে ভুল হবে। যে সময়ে এই কলকাতা শহরে আমি প্রথম পুলিশের চাকরি নিয়ে এসেছিলাম, তার প্রায় বছর দুয়েকের মধ্যে গজমোহনবাবুর সঙ্গে আমার প্রথমবার আলাপ হয়েছিল। তবে ভদ্রলোকের সঙ্গে আলাপের সূত্রটা অন্য কথা। সে কথা আমি মনেও রাখতে চাই না। দেখেছি মাঝে মধ্যে কিছু মানুষের সঙ্গে আলাপ পরিচয়ের সত্যটা বড় অদ্ভুত হলেও তাদের বুদ্ধিমত্তা কিংবা চারিত্রিক বৈশিষ্ট্যর জন্য তাদের সঙ্গে সম্পর্ক আমার থেকেই গেছে। আবার মাঝে মধ্যে খুব উচ্চ স্তরের কিছু মানুষের সঙ্গে খুব ভালোভাবে আলাপ পরিচয় হলেও পরবর্তীতে তাদের ব্যাপারে এমন কিছু জানতে পেরেছি যে তারপর তাদের সঙ্গে আমার পরিচয়বোধ কমেছে। তাছাড়া পুলিশের গোয়েন্দা আমি। এখন লালবাজারের বড় সাহেবের সৌজন্যে বাছা বাছা কিছু তদন্তে আমাকে হাত দিতে হয়। তাছাড়া ওই শুধুমাত্র আজকাল আর পুলিশের চাকরি না বললেই চলে। পুলিশের লালবাজারের গোয়েন্দা বিভাগে একরকম প্রধান আমি, কিন্তু তবুও মাঝে মধ্যে ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামাই। তাই হাত গুটিয়ে বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। সেই ভেবেই একদিন সেখান থেকে ফিরে আসব, এমন সময় থানার বাইরে আমার কাছাকাছি এসে একটি ঘোড়ার গাড়ি থামল। ঘোড়ার গাড়িতে করে থানায় আসার লোকেদের সংখ্যা খুব কম বলা চলে। তাছাড়া এই দুপুরবেলা এমনভাবে থানায় কে আসতে পারে? ঘোড়ার গাড়ির গেটটা খুলে দিলেন কচুয়ান। তারপর বৃদ্ধ মতো গায়ে সাদা ধুতি, পাঞ্জাবি, হাতে লাঠি, গলায় সোনার চেন এবং চোখে চশমা পরা যেই লোকটা ওপর থেকে নিচে নেমে এলো, তাকে এক মুহূর্তের মধ্যেই দেখেই আমি চিনতে পারলাম। বললাম, আরে গজমোহনবাবু, আপনি এ সময় এখানে? গজমোহনবাবু যেন প্রথমটায় আমাকে চিনতে পারলেন না। তার চোখে চশমা থাকা সত্ত্বেও চোখটা পিট পিট করলেন। বেশ বোঝা যায় যে চোখের দৃষ্টি সামান্য ঝাপসা হতে শুরু করেছে। বয়স কমপক্ষে ৭৫ কিংবা তার বেশিই হবে। এখনও যে ভদ্রলোক এরকম শক্ত সামর্থ্য হয়ে ঘোড়ার গাড়ি করে একা একা এত দূর পর্যন্ত আসতে পেরেছেন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। শুনেছিলাম কয়েক বছর আগে তিনি কোনো এক দুরারোগ্য ব্যাধিতে একেবারে বিছানায় পড়ে গিয়েছিলেন। বেশ কয়েকবারের চেষ্টায় এবার তিনি আমাকে চিনতে পারলেন। বললেন, আরে দারোগা বাবু, আরে আরে মানে আপনাকে একদম চিনতেই পারিনি। আসলে বয়স হয়েছে তো, তাছাড়া শরীরটা খারাপ হওয়ার পর থেকে না এই চোখের এই দৃষ্টিটা যেন কেমন কমে এসেছে। কিন্তু আপনি এই সময় এখানে, আপনি এলেন কেন? কোনো সমস্যা হলে বাড়ির কাউকে পাঠিয়ে দিলেই তো হতো। আমার কথায় গজমোহনবাবুর মুখটা কেমন যেন মুহ্যমান হয়ে গেল। একটু আগে যেই মুখে হাসি ছিল সেটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। তিনি ধরা গলায় বললেন, আমি আমি আর কাউকে বিশ্বাস করছি না। আপনার সঙ্গে যখন দেখা হয়েছে ভালোই হলো। এই বাড়ির ব্যাপার আমি পুলিশ পর্যন্ত নিয়ে যেতে চাইছিলাম না, কিন্তু কেউই যখন আমার কথায় রাজি হচ্ছে না তখন গজমোহনবাবুকে আমি চিনতাম। পুলিশের কাছে পারিবারিক কোনো সমস্যা নিয়ে আসার মতো মানুষ তিনি নন। যথেষ্ট আত্মসচেতন এবং প্রত্যয়বান মানুষ তিনি। ভদ্রলোক কিসের জন্য ব্যবসা করছে এখন ঠিক মনে পড়ছে না, তবে সেই ব্যবসায় একসময় তিনি বেশ অর্থ উপার্জন করেছিলেন। তাছাড়া বনেদি পরিবার বলে তার পরিবারের একটা আলাদা নাম ছিল। তবে ভদ্রলোকের মধ্যে তেমন কোনো অহংকার দেখিনি কোনোদিন। আর সবথেকে বড় কথা, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তিনি খুব সুন্দরভাবে মিশতে পারতেন। তাই বললাম, কি হয়েছে বলুন তো, মানে আপনার সমস্যাটা কি? আপনি থাকতে দারোগা বাবু আমার আর চিন্তা নেই। আপনি আপনি উঠে আসেন আমার সঙ্গে গাড়িতে।
খুব একটা যদি তাড়া না থাকে তাহলে আমার বাড়ি থেকে একবার আপনাকে ঘুরে আসতে হবে। এর আগে গজমোহন বাবুর একটি দামি মূল্যবান হিরে চুরি গিয়েছিল। এই ব্যাপারটাই পুলিশের হয়ে সে সময় আমাকে সমাধান করতে হয়েছিল। এটা তাও প্রায় 15-20 বছর আগের কথা। কিন্তু এখন হঠাৎ করে ভদ্রলোক এই বয়সে এসে আবার যে কি সমস্যায় পড়লেন সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না। আমরা উঠতেই ঘোড়ার গাড়িটা যে পথে এসেছিল সেই পথেই আবার চলতে শুরু করলো। আর গজমোহনবাবু কোনো রকম না লুকিয়েই আমাকে বলতে শুরু করলেন সব কথা। আপনি জানেন দারোগাবাবু, নুন আর লোহার ব্যবসা করে একসময় আমি বেশ টাকা পয়সা করেছি। তখন 2 হাতে রোজগার করেছি। এই দুটো ছিল আসল ব্যবসা। তাছাড়া আলাদা ব্যবসা যে কত ছিল সে কথা আমার নিজেরও বোধহয় মনে থাকতো না। আমার ডান হাত ছিল রামপ্রসাদ। রামপ্রসাদের মতন বিশ্বস্ত কাজের মানুষ আমি গোটা জীবনে আর একটাও দেখিনি। রামপ্রসাদের নজর থাকলে একটা টাকা এদিক থেকে ওদিক কখনোই কোথাও হওয়ার যোগ্য ছিল না। শুধু তাই নয়, কাজের ক্ষেত্রে রামপ্রসাদ যেমন কর্মঠ ছিল তেমন বিশ্বস্ততাতেও ছিল প্রভুভক্ত। আর আর এই সব কিছু বাদ দিলে সে কিন্তু ভালো মানুষ ছিল। রামপ্রসাদের মৃত্যু হয় বছর 10 আগে। আপনি খবরটা শোনেননি। রামপ্রসাদের মৃত্যুর পর থেকেই ব্যবসাপত্রের দিক থেকে আমার মন একটু একটু করে উঠতে শুরু করলো। কলকাতা শহরে আমার নিজের থাকার বাড়ি ছাড়া আরো 2টো বাড়ি, বেশ কিছু ব্যবসা, তাছাড়া দোকানপাট থেকে শুরু করে একটা বস্তির প্রায় অর্ধেক মালিকানা আমার। এই সব কিছুই মানে আমার আমার এক উকিল, ওকে দিয়েই এই সমস্ত সম্পত্তির উইল করিয়ে রাখবো বলে ভেবেছি। কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। হ্যাঁ, তো তাড়াতাড়ি আমার কিছু হবে না সে কথা আমি ভালো করেই জানি। এবার এই সমস্ত দলিল পত্র একটা লাল খাতায় আমি ভালো করে গুছিয়ে রেখেছিলাম। 4-5টা মতো দলিল লাল খাতার মধ্যে গুছিয়ে আমার কাছেই ছিল। রামপ্রসাদ যতদিন ছিল এই সমস্ত কিছু সেই দেখাশোনা করত। আমি চোখ বন্ধ করে রামপ্রসাদকে সেই দলিল রাখার ভার দিতে পারতাম। কিন্তু রামপ্রসাদের মৃত্যুর পরে তার ঘর থেকে সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে যখন ওই দলিলগুলো নিয়েছিলাম সেটা আমার ঘরেই কোথাও রেখেছিলাম। সমস্যা হলো কি জানেন, এখন ওই দলিল আমি আর খুঁজে পাচ্ছি না। আপনি বুঝতেই পারছেন, এত সম্পত্তি, এত কিছু দলিল হঠাৎ করে আমার হাত থেকে অন্য কোথাও চলে গেছে। বাড়ির ভেতর থেকে কেউ সেই দলিল বাইরে নিয়ে যেতে পারবে না, সে কথা আমি বিশ্বাস করি। কিন্তু দলিলগুলো তাহলে কার কাছে? বুঝতে পারলাম যে ব্যাপারটা নিয়ে গজমোহনবাবু ভীষণ চিন্তিত। তাছাড়া সম্পত্তি নয়, 2টো বাড়ি, বেশ কিছু ব্যবসা সংক্রান্ত দোকানপাট, এছাড়া এক বস্তির প্রায় অর্ধেক মালিকানা। গজমোহনবাবু যে ঠিক কতটা বিত্তবান সে কথা এখানেই প্রকাশ পেয়ে যায়। তার যে 2টো ব্যবসা রয়েছে সেই ব্যবসা থেকে তার নেহাত মাসিক আয়ও কম নয়। আজ থেকে প্রায় বছর 10 আগে শুনেছিলাম যে গজমোহনবাবু যদি সব কিছু বন্ধও করে দেন তাহলে তার অর্থের পরিমাণ এত যে 3 পুরুষ পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। এই মানুষটা দলিলের জন্য যে এমনভাবে চিন্তায় পড়েছে সেটা দেখে দুঃখ হলো। বললাম, দেখুন, আমার মনে হয় আপনি নিজেই কোথাও রেখেছেন আর তারপরে সেটা ভুলে গিয়েছেন। এমনটা তো হতেই পারে। না হলে আপনার ঘর থেকে আপনার বাড়ির মধ্যে দলিলপত্র কে নেবে? আর সেটা নিলেও তো ওই দলিল নিয়ে নিজে তো সেই সম্পত্তির দাবি প্রকাশ করতে পারবে না। আইনি পথে গেলে তো তাতে আপনার লাভ বেশি থাকে। তাছাড়া আপনি পুলিশের কাছে দলিল চুরি যাওয়ার কথাটা বলে রাখলে তো আপনার আরো বেশি সুযোগ রয়েছে। এসব ব্যাপারে পুলিশ পর্যন্ত আমি যেতে চাইছি না দারোগা বাবু। আর ওই বস্তির মালিকানার ব্যাপারটা নিয়ে যে একটা সমস্যা সবসময় রয়েছে সে কথা তো আপনি নিজেও বুঝতে পারেন। ওই মানুষগুলোকে আমি একসময় আশ্রয় দিয়েছিলাম আমার জায়গাতেই, আর এখন সেখানে বাড়িঘর তৈরি করে নিয়ে ওরা গোটা জায়গাটা দখল করতে চাইছে। এমনিতে আমি চাইলে ওই পুলিশের সাহায্যে ওদেরকে সেখান থেকে তুলে ফেলতে পারি, কিন্তু আমার অমন ইচ্ছে নেই।
শুধু টাকা দিয়ে কি আর সবকিছু বিচার করা যায়? তবে বললাম না, ওই বস্তির অর্ধেক মালিকানা আমার, বাকি অর্ধেক যার, সে কিন্তু জায়গা ফাঁকা করতে চায় সব সময়। গজমোহন বাবুর সঙ্গে ভাগাভাগিতে দাঁড়িয়ে থাকা সেই লোকের কথা জিজ্ঞাসা করা হলো না। তার বদলে বললাম, আপনি কি মনে করেন আপনার এই দলিল কে চুরি করতে পারে? আর তার উদ্দেশ্যটাই বা কি? দলিল চুরি করে বাড়ি বা অন্য কিছুর মালিকানা দাবি করাটা কি এত সহজ হবে? সেটা তো পরের কথা দারোগা বাবু। এখন আমার প্রশ্ন হলো, রামপ্রসাদ থাকা পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। রামপ্রসাদের মৃত্যুর পর ব্যবসাপত্র ধীরে ধীরে আমার দুই ছেলের ওপরেই ছেড়ে দিয়েছি। ওরাই এখন সব দেখাশোনা করে। কিন্তু এতদিন পর হঠাৎ করে তাহলে আমার ওই দলিল চুরি হওয়ার কথা বলার কি প্রয়োজন হয়ে পড়ল? কথায় কথায় ঘোড়ার গাড়িটা অনেকটা চলে এসেছিল। বাইরের দিক থেকে ভেসে আসা লোকজন, গাড়ি ঘোড়ার, খোলা হাওয়ার, এমনকি ব্যস্ত জনতার নিজস্ব একটা শব্দও থাকে, তা আমাদের কানে এসে লাগছিল। উপাক্ষার রাস্তা থেকে এবার গাড়ি ঢুকতে শুরু করেছিল ইটের রাস্তার দিকে। রাস্তা বড়, দুপাশে ছোটোখাটো দোকানপাট এবং তার সঙ্গে এখানে ওখানে উকি দেওয়া ছোট বড় গাছ। এদিকটা বাইরের লোকালয় বা কোলাহল থেকে খানিকটা শান্ত আর খোলা। সব কিছুই ভালো করে দেখা যাচ্ছিল। এ সময় রোদটা রয়েছে, রোদ থেকে আড়াল করবার জন্য তোলা হয়েছে। ঘোড়া নিজের মতোই চলেছে। গজমোহনবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার আমার ভয় পাওয়ার আরেকটা কারণ আছে, বুঝলেন তো দারোগা বাবু। এই মাত্র 3 দিন আগে আমার বাড়িতে চোর এসেছিল। চোর যে বাড়িতে ঢুকেছিল এইটুকু সত্যি, আমাদের দারোয়ান সে কথা বলেছে। কিন্তু সে বাড়িতে আর অন্য কোনো কিছু করেছে কিনা সে কথা আমার মনে নেই। আর সব থেকে বড় কথা হলো, আসলে বেশ মাসখানেক ধরে না আমি সবকিছু ভুলে যাচ্ছি। আমি আমার ওই গোটা ঘর দেখেছি, আমার স্পষ্ট মনে আছে ঘরেই ছিল কৃষ্ণের দিব্যি। এখানে একটা কথা বলে রাখা ভালো। সাদা ধুতি পাঞ্জাবি, গলায় সোনার চেইন পরা গজমোহনবাবু অর্থাৎ গজমোহন চক্রবর্তী কিন্তু কৃষ্ণ ভক্ত। শুধু ভক্ত বললে ভুল বলা হবে। তার বাড়িতে একটা ঘর আলাদা করে রাখা হয়েছে কৃষ্ণ মূর্তির জন্য। ওটি প্রতিষ্ঠিত মূর্তি। এসব নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, তবে গজমোহনবাবুর ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। এমন শোনা যায় যে তিনি একসময় তার বাড়িতে প্রতিষ্ঠিত মূর্তি পুজো না করে জলস্পর্শ পর্যন্তও করতেন না। এখন আশা করি সে সমস্ত কিছুর দায়িত্ব তার বাড়ির 2 বউ নিয়ে নিয়েছে। এসব ব্যাপারে আলাদা করে আর জিজ্ঞাসা করলাম না। গজমোহনবাবু বললেন, এইবার আপনি বলুন দারোগা বাবু, আমি কি করব? ঘরের ভেতর থেকে দলিল যদি চুরি করে চোর নিয়ে বাইরে যায় তাহলে তো মহা বিপদ। কোথা থেকে কি হবে? আর আর ঘরের মধ্যে যদি কেউ চুরি করে রাখে তাহলে তার উদ্দেশ্য কি, সেটাও তো বুঝতে পারছি না। আপনি অযথা চিন্তা করবেন না গজমোহনবাবু। আমি যখন এসেছি তখন একবার গোটা ব্যাপারটা ভালো করে খুঁজেই দেখি। যদি আপনার সেই হারানো দলিল উদ্ধার করে দিতে পারি তাহলে আর অসুবিধার কিছুই নেই। এর জন্যই আমি পুলিশের কাছে যাচ্ছিলাম না, বুঝলেন তো। ব্যাপারটা বাইরে ছড়াবে, সবার কাছে যাবে, তাহলে যদি আসল অপরাধী জেনে গিয়ে থাকে তখন সে সাবধান হয়ে যাবে। আপনি পুলিশের লোক, কিন্তু আপনি অন্য রকম। আপনার কাজটা আমি দেখেছি। হ্যাঁ, কিছু মনে করবেন না, সবাই তো আর আপনার মতো করে কাজ করে না। তাছাড়া পুলিশ সবকিছু ওই ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে কাজ করে থাকে। গজমোহনবাবুর বদলে অন্য কেউ যদি পুলিশের ব্যাপারে এমন কথা বলে থাকতো তাহলে আমি কিন্তু আর চুপ থাকতাম না। কিন্তু ভদ্রলোককে আমি জানি, তিনি স্পষ্টবাদী, পরিষ্কারভাবে কথা বলতে পছন্দ করেন। কিন্তু তখনই মনে হলো যে তাহলে তিনি থানায় কি করতে এসেছিলেন। বললাম, কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল থানাতে, তাহলে আপনি সেইখানে কি করেছেন? পুলিশকেও চুরির ব্যাপারটা জানিয়ে রাখতাম। মানে বাড়ি থেকে তো আর কিছুই চুরি যায়নি, আমরা দেখেছি ভালো করে। তো ওই চোর এসেছিল, বাড়ি থেকে কিছুই চলে যায়নি। ব্যাপারটা জানিয়ে রাখলে পরে দলিল নিয়ে সমস্যায় পড়লে তাতে কাজে লাগবে।
দুদিন ধরে ওইটা ভেবেই আমি তারপরে এলাম, কিন্তু এখানে এসে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। কথা বলতে বলতেই ঘোড়ার গাড়িটা থেমে গেল। কখন যে আমরা গজমোহনবাবুর বাড়ির কাছে এসে পড়েছি বুঝতেই পারিনি। ঘোড়ার গাড়ি থেকে নেমে আমি তাকে নামতে সাহায্য করলাম। তারপর দুজন মিলে সামনের দিকে এগোতেই দারোয়ান রামদয়ালকে দেখতে পেলাম। আবার এলাম আপনার বাড়িতে। অনেক বছর আগে এসেছিলাম মনে আছে। আপনি এসেছিলেন আমার বাড়িতে? ও, কবে এসেছিলেন বলুন তো? আর আর কি ব্যাপারে? আমি হেসে উঠলাম। গজমোহনবাবু আমায় যাচাই করবার চেষ্টা করছেন, তাই বললাম, 10 বছর আগে আপনার একটা দামি সাদা হিরে চলে গিয়েছিল, তখন তো এসেছিলাম, মনে নেই? কিছু উত্তর করতে পারলেন না তিনি। ভদ্রলোক ব্যাপারটা ভালো করে মনে করতে পারছেন না হয়তো, আর তা না হলে তিনি আমার সঙ্গে মশকরা করার চেষ্টা করছেন। আমি সামান্য হেসে ভেতরের দিকে গেলাম। একটু আগে বাড়ির রান্নার লোক রতন চা দিয়ে গেছে। চায়ের কাপে চুমুক দিচ্ছি আর মাঝে মধ্যে এদিক ওদিক তাকিয়ে দেখছি। গজমোহন ওপরে গিয়েছিলেন। পোশাক বদলে তিনি যখন নেমে এলেন তখন তার সঙ্গে তার বড় ছেলে এবং বড় বউ। বড় বউ বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আপনি মনে করেন যে আপনার দলিল আমরা কেউ চুরি করেছি? তা না হলে আমাদেরকে পুলিশের সামনে... না না, আপনি ভুল করছেন। গজমোহনবাবু এমন কিছুই মনে করছেন না। তিনি আসলে তার হারানো দলিলটাকে খুঁজে পেতে চাইছেন। তাই আপনারা যদি এ ব্যাপারে কিছু জেনে থাকেন, তাই আর কি। আপনি দারোগা বাবু, মানে ওই দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়, তাই না? আমি এই বাড়িতে এসেছিলাম অনেক বছর আগে। আপনার সে কথা মনে আছে দেখে বড় অবাক লাগলো, কিন্তু আপনার স্ত্রী বোধহয় আমায় দেখেননি। তুমি চিন্তা করো না, উনি হলেন আমাদের পরিচিত। আমাদের একটা বেশ অদ্ভুত সমস্যার সমাধান করেছিলেন উনি। তোমার কোনো কিছু নিয়ে তাই চিন্তা নেই। বড় ছেলে শশীমোহন এমন কথা বলল বটে, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীর মুখে কিন্তু কোনো অস্বস্তি ফুটে উঠল না। তবে আমার জিজ্ঞাসাবাদ করা দরকার, তাই বললাম, আপনি বলুন তো, মানে আপনার গজমোহন বাবুর দলিল, মানে দলিলগুলো যেখানে ছিল সেই লাল খাতাটা আপনি কোথাও দেখেছিলেন? দেখুন, ব্যবসা থেকে বাকি কাগজপত্র সব কিছুই রামপ্রসাদ কাকা যতদিন ছিল ততদিন দেখত। তার মৃত্যুর পর তার ঘর থেকে সব কিছু বার করা হয়। তখন প্রয়োজনীয় সব জিনিসপত্র বেছে বেছে বাবাকে দেখিয়ে আমরা কিছু কিছু ফেলে দিয়েছি আর কিছু কিছু রেখে দিয়েছি। সেখান থেকে দলিলগুলো এই লাল খাতার মধ্যে করে বাবা নিজের কাছে রেখেছিলেন। আর তারপর সেটা কোথায় গেছে, সত্যি বলতে সে ব্যাপারে আমরা কিছুই জানি না। বেশ কিছুদিন আগেই বাড়িতে চোর এসেছিল। সেও যদি সেটা নিয়ে চলে যায় তাহলে আমরা কি করে জানব? কিন্তু দোতলায় বাবার ঘর পর্যন্ত চোর উঠবে কি করে? বাড়িতে চোর ঢুকেছিল এইটুকুই রামলাল বলেছে, তার বেশি তো আর কিছু... তার মানে আপনি বলতে চাইছেন চোর বাড়ির ভেতরে ঢুকলেও ঘর পর্যন্ত ঢুকতে পারেনি, তাই তো? আচ্ছা, আপনাদের এই বাড়িতে তো আগেও এসেছি, তখন অনেক লোকজন ছিল। এখনো কি আগের মতন সেরকম লোকজন আছে? না, রামপ্রসাদ যতদিন ছিল তার সঙ্গে আরো অনেক লোকজন একতলায় থাকতো। নানান কাজ ওরা সব দেখাশোনা করত, কিন্তু তারা এখন আর এখানে থাকে না। বলেছি না, ওই রামপ্রসাদের মতো কাউকে ভরসা করতে পারি না, তাই তাদের ওই অন্যত্র থাকার ব্যবস্থা করেছি। আমারই জমির ওপরে বাড়ি তৈরি করে দিয়েছি, সেইখানেই ওরা থাকে। তাদের দেখাশোনা করার জন্য একজন ম্যানেজারও আছে, তবে সেই বাড়িতে খুব একটা আসে না, ওইখানেই থাকে। খুব প্রয়োজন হলে এলে চলেও যায়। এ বাড়িতে আমি, আমার স্ত্রী, ছোট ভাই আর তার স্ত্রী, এবং আমাদের এই সন্তান বলতে আমার মেয়ে আর ছোট ভাইয়ের ছেলে, এরাই থাকি ওপরের দিকে। একতলায় রামলাল, রতন আর ওই পাশে দুজন স্ত্রী লোক আছে। তারা বাড়িতে এসে মাঝে মাঝে এই বাড়ির বউদের সঙ্গেই হাতে হাত লাগিয়ে টুকিটাকি কাজকর্ম করে সামলে ফেলে। অন্যান্য কাজকর্মগুলো দেখাশোনা করে। আপনি বলতে পারেন সবাই মিলেমিশেই কাজগুলো করে। তা ওই দুজন স্ত্রীলোক কিন্তু দিনের বেলা আসে, আলো থাকতে থাকতে চলেও যায়। এখানে থাকার দরকার পড়ে না, আর বাকি কাজগুলো রতনই করতে পারে। তার মানে আপনার বাড়িতে আপনাদের নিজেদের লোকেরা ছাড়া বাইরের বলতে শুধুমাত্র রামলাল, রতন আর বাইরের থেকে আসা ওই দুজন স্ত্রী লোক, তাছাড়া আর কেউ নেই?
আর কাউকে বাড়িতে রাখতে ভরসা পাই না। রতন অনেকদিন রয়েছে। রতনের যখন 10 বছর বয়স তখন আমাদের বাড়িতে এসেছিল। আর রামলালকে তো আপনি নিজেও দেখেছেন। রামলাল এই আশেপাশেরই ছেলে। বাবার মৃত্যুর পর আমার কাছে কি একটা কাজে ঢুকেছিল। তারপর যখন মা মারা গেল তখন রামলালকে এখানেই রেখে দিলাম। সেও ভালো, কিন্তু আমার ওই দলিলগুলো। তার মানে আপনারা বলতে চাইছেন গজমোহন বাবুর দলিলগুলো কারোর পক্ষে নেওয়া সম্ভব নয়। আচ্ছা, এমনটা তো হতেই পারতো যে দলিলগুলো তিনি কোথাও রেখেছিলেন এবং তিনি ভুলে গিয়েছেন, আর তারপর সেখান থেকে কেউ সেটা তুলে নিয়ে গিয়েছে। আমার তো সেটা মনে হয় না। ওই লাল খাতার মধ্যে বাবা দলিলগুলো রেখেছিলেন। সেটা ছিল তার ঘরে। তিনি ঘর থেকে বাইরে কোথাও সেটা বার করেছেন কিনা আমার জানা নেই। তবে ঘরে থাকলে তার ঘর থেকে তো সেটা কেউ নিয়ে আসবে না। গজমোহনবাবু কিন্তু কিছু বলছিলেন না। তিনি চুপ করেছিলেন, যেন মনে হচ্ছিল ওদের কথা শুনে চুপ। এমন সময় বড় ছেলে শশীভূষণ বলল, দেখুন দারোগাবাবু, আপনি আমাদের পরিচিত, আপনি সব কিছুই বুঝতে পারেন। দেখুন, বাবার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন এই সমস্ত কিছুই আমাদের বাবা মনে করছেন তার আগে হয়তো তার দলিল চুরি করে আমরাই কিছু করতে চাইছি। তাতে আমাদের কি লাভ বলুন তো? শুধু শুধু এমন কাজ আমরা করতে যাব কেন? তাছাড়া আমাদের তো কোনো কিছুর অভাব নেই। অর্থ থেকে শুরু করে নাম যশ প্রতিপত্তি সব কিছুই আমাদের আছে। আপনি তো এটা ভালো করে বুঝতে পারবেন। তাহলে বাবাকে একটু বোঝান না। আমাকে বোঝাবার চেষ্টা করে কোনো লাভ নেই। দারোগা বাবুকে তো আর আমি আমাকে বোঝাবার জন্য আনিনি। দারোগা বাবুকে এনেছি তোমাদের বোঝাবার জন্য। আমার দলিল যেখানে আছে ভালোই ভালোই আমায় বার করে দাও, নাহলে কিন্তু ওই উকিল এনে তাকে দিয়ে সমস্ত উইল করে সম্পত্তি আমি কোনো অনাথ আশ্রমে দান করে দিয়ে যাব। তখন এই সব কিছু থেকেও তোমাদের হাত গুটিয়ে ফেলতে হবে। ব্যাপারটা একটা সাংসারিক ঝগড়ার দিকে চলে যাচ্ছে বলে মনে হচ্ছিল। তবে শশীমোহনবাবুকে আমি যেটুকু চিনি, সে ঠান্ডা মাথার মানুষ, তাই সে প্রত্যুত্তর করল না। এমন সময় রতন এসেছিল। গজমোহনবাবু বললেন, অনেক দিন পর এলেন, ঠাকুর ঘর দেখে আসবেন। তারপর না হয় দুপুরটা এখানেই থেকে যান, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন। তারপরে না হয় ওই সন্ধ্যের দিকে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দেব। আরে, এমন তো আপনার সঙ্গে কথা ছিল না। আমি তো এসেছি আপনার ব্যাপারটা দেখতে। এবার কিন্তু আর গজমোহনবাবু নয়, তার সঙ্গে শশীমোহন, এমনকি তার স্ত্রীও জোরাজুরি করতে শুরু করলেন। তারা যে ভীষণভাবে অতিথি আপ্যায়ন করতে ভালোবাসে সে কথা আমি আগেও জানি। এর আগেও আমি এ বাড়িতে থেকেছি, তেমন কোনো সমস্যা হয়নি। একরকম জোর করেই গজমোহনবাবু আমাকে ঠাকুর ঘরে নিয়ে গেলেন। বড় বউ চলে গেল রান্নাঘরের দিকে খাবার তদারক করবার জন্য। সেখানে ছোট বউ আছে, তবে ছোট ছেলে জগৎমোহন কি একটা কাজে বাইরে গেছে। তার সঙ্গে কথা হবে পরে। মনে মনে আমি ভাবলাম, কোথাও কোনো ভুল হচ্ছে না তো? হতেই পারে যে বাড়িতেই কেউ দলিলটা চুরি করে লুকিয়ে রেখে দিয়েছে, আর গজমোহন বাবুর শরীর খুব একটা ভালো নয়। এই সমস্ত চাপ তার শরীর আরো কাহিল করে দেবে। তার মৃত্যুর পর কিংবা তার আগেই তিনি দলিল করে উইল করে সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়ে যাবেন। তবে তার আগে যদি এই সমস্ত কিছুর দলিল কেউ লুকিয়ে ফেলতে পারে, আর গজমোহন বাবুর মৃত্যুর পর যদি পুলিশের সাহায্য নিয়ে কোনোভাবে ব্যাপারটাকে সামনে আনতে পারে, তাহলে সম্পত্তি পাওয়া থেকে তাকে আটকানো মুশকিল হয়ে যাবে। গজমোহনবাবু কিন্তু এই সময় কিছু বলছিলেন। আগেই বলেছি ঠাকুর ঘর, কৃষ্ণমূর্তি এ সমস্ত নিয়ে বেশ একটা আবেগ রয়েছে তার। তাই তিনি ও ঘরের কথা বলতে বলতেই আমায় নিয়ে ঠাকুর ঘরের দিকে এগোলেন। গজমোহনবাবু ঠাকুর ঘর সুন্দর করে সাজানো, দেওয়ালের রং, আলোর ব্যবস্থা। ঘরটা কিন্তু খুব বেশি বড় নয়, ছোট, যেন 4-5 লোক পাশাপাশি ভেতরে বসতে পারবে। ইচ্ছে করেই ঘরটা ছোট তৈরি করেছেন গজমোহনবাবু। তিনি বলেন, ঠাকুর ঘর বেশি বড় করা আমার পছন্দ নয়। বাড়িতে অনেক ঘর তো এমনি পড়ে থাকে, কিন্তু ঠাকুর ঘর দোতলার এই সিঁড়ির কাছে শেষের দিকে ইচ্ছে করেই আমি ছোট করে তৈরি করেছি, যাতে একসাথে ঠাকুর ঘরে খুব বেশি লোকজন থাকতে না পারে। তাছাড়া এই ঘরে আমি ছাড়া 2 বৌমা আসে,
ছেলেরাও মাঝে মধ্যে আসে, তবে খুব বেশি সময় নয়। বৌমারা যখন আসে তখন আমি এখানেই থাকি, আর ঠাকুরঘর বন্ধ থাকলে সে ঘরে সহজে কেউ একটা আসে না। বাহ, বেশ সুন্দর কৃষ্ণমূর্তি তৈরি করেছে। তো কোষ্ঠী পাথরের মূর্তি নাকি? কোষ্ঠী পাথরের যে মূর্তির কথা আমি বললাম সেটা প্রায় 2 হাত মতো লম্বা। কৃষ্ণমূর্তিটার গোটা শরীরে, মাথায় নানা রকম পাথর দিয়ে কাজ করা। শুধু দামের দিক থেকে নয়, মূর্তিটার এমন অসাধারণ কাজ এবং সাজসজ্জাও কিন্তু অপূর্ব। এখানে ওখানে ছড়িয়ে থাকা ফুলের কুঁড়ি, মালা, সুতো অনেক কিছুই রয়েছে। পেছনের দিকে দেওয়ালের কাছে ছোট একটা বাক্সের মতো, তার ওপরে নানা উপকরণ সাজিয়ে রাখা, পুজোর সামগ্রী আর কি। সামনে কিছু খেতে দেওয়া হয়েছিল, তাই ঢাকা দেওয়া রয়েছে। একপাশে মূর্তির পায়ের কাছে ছোট বাক্সের মতো, আর তার উপরে নীল কাপড়ের মতো মলাট দেওয়া বেশ কয়েকটা ছোট বড় বই। বললাম, ওগুলো কি? ওইগুলো ওইগুলো সব ঠাকুরের বই। তাছাড়া ওই রামায়ণ, মহাভারত, এই এমন কয়েকটা বইপত্র রয়েছে। ভালো করে সেগুলো দেখলাম দূর থেকেই। তাছাড়া ঠাকুর ঘর, ঠাকুর ছোঁয়া জিনিসপত্র দেখা এটা আগেও দেখেছি। এ ঘরে রান্নার লোক রতন কিংবা বাকিদের ঢোকার অনুমতি সেভাবে নেই। খুব প্রয়োজনে স্নান টান করে ওরা ঢুকতে পারে। এগুলো গজমোহন বাবুর কাছে শুনেছিলাম, এখন মনে পড়ল। ঘরের ভেতরটা ভালো করে দেখে নিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। এবার তাহলে আমরা ফিরে যাই গজমোহন বাবু। আপনার ছোট ছেলের সঙ্গে কাল না হয় একবার এসে কথা বলে নেব, আর তারপর। একদম তা হবে না। আপনি এসেছেন, আমি আমি মনে বড় ভরসা পেয়েছি। বিশ্বাস করুন, আমার দলিল উদ্ধার না হওয়া পর্যন্ত আপনাকে আপনাকে আমি এখান থেকে কোথাও ছাড়বো না। হ্যাঁ, গজমোহনবাবু কিন্তু ছাড়লেন না। রতন শুধু রান্না বান্না করে না, বাড়ির অন্যান্য কাজকর্মও করে। ওপরে দোতলায় এসে আমার জন্য ঘরের ব্যবস্থা করে দিল। হঠাৎ করে এসে পড়েছি, তবুও চটজলদি ব্যবস্থা হয়ে গেল। দুপুরে ভাত, ডাল, মাছ বেশ রাজকীয়ভাবেই খাওয়া দাওয়া সেরে যখন নিজের ঘরে এসে বিছানায় হেলান দিয়ে বসলাম, তখন কিন্তু বেশ ঘুম ঘুম জড়িয়ে আসছিল চোখে। বাড়িটা অনেকটা জমিদার বাড়ির আদলে তৈরি। দোতলার অনেকগুলো ঘর, চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির সামনে বাগান, বাগানের যত্ন নেওয়া হয়। শুনেছি রামলাল নিজেই ওই বাগানের গাছগুলোর পরিচর্যা করে। বিছানার কাছে বসে বাড়ির পেছনের দিকে লম্বা খোলা জানালা দিয়ে বাড়িটা দেখা যায়। কলকাতার মধ্যে এমন জায়গা সচরাচর খুব একটা এখন আর চোখে পড়ে না। তাছাড়া যেদিকে আমরা থাকি সেই জায়গাটা বড়ই ঘিঞ্জি। পাঁচিলের ওপারে আবার বাড়ি দেখা যায়। হঠাৎ করে কি করে যেন চোরের কথা মনে পড়ল। এমন সময় রতন আমার কিছু লাগবে কিনা দেখার জন্য এসেছিল। বললাম, রতন, তুমি তো চোরের ব্যাপারটা জানো। মানে, চোরে যখন এসেছিল তখন তুমি কোথায় ছিলে? সে তো তখন অনেক রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমাচ্ছিলাম আমার ঘরে। হঠাৎ রামলালের চিৎকার চেঁচামেচি শুনে আমাদের সবার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ঘর থেকে আমি বেরিয়ে গেলাম। রাতের বেলা মাঝে মাঝে নিজের ঘরের কাছে এসে শুয়ে পড়ে। বুঝতেই পারছেন দারোগাবাবু, রামলাল সারাদিন বাগান দেখে। বাগান দেখে অনেক রাতের দিকে এসে দরজা ছেড়ে এসে শুয়ে পড়ে। তাছাড়া এদিকে তো চোর খুব একটা আসে না, এমন জায়গায় চোর আসবে কি করে? কিন্তু রামলাল যে কিছু একটা দেখে চিৎকার করেছিল, সে তো বলেছিল যে বাড়িতে চলে এসেছিল। আর তোমরা হয়তো জানো, তোমাদের বাড়িতে গজমোহন বাবুর দলিলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সবই জানি, বাবু তো আমাদের বলে দিয়েছে একথা যেন কাউকে বাইরে না বলি। আমি তো এই বাড়িতেই থাকি, সেই ছোটবেলা থেকেই এখানে থাকি, আমি আর কাকে বলবো বলুন? অনেকেই অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু বাবুর রয়েছে ভুলো স্বভাব। কোথায় কি দেখে, কোথায় কি করে সবই ভুলে যায়। কিন্তু দলিলের ব্যাপারে বাবু কি এত বড় ভুল করবেন? বাড়িতে কাউকে সন্দেহ হয়? মানে, এই বাড়িতে কেউ এই কাজটা করতে পারে বলে? তাছাড়া আমি শুনেছি বাইরের থেকে দুজন স্ত্রীলোক বাড়িতে কাজের জন্য আসে। তারা কি কোনোভাবে দলিল? তারা তো কেউ উপরের ঘরে যায় না, বাবু ওপরের ঘরেই থাকে। রামপ্রসাদের মৃত্যুর পর
বাবু তো বাইরে খুব একটা যায়ও না। লাল খাতার মধ্যে থাকা দলিলগুলো বাবু ওপরে নিজের ঘরে তো নিয়ে গিয়েছিল। এবার কি করে বলবো বলুন তো, অনেক কিছু হতে পারে। তবে ওরা দুজন ওপরের ঘরে গেলে তাদের সঙ্গে ছোট দিদিমণি না হলে বড় দিদিমণি কেউ না কেউ সব সময় থাকে। একা তো ওরা কখনোই থাকে না। তার মানে তুমি বলতে চাইছো যে এ বাড়িতে বাইরের কারোর পক্ষে ওই দলিলগুলো নেওয়া সম্ভব নয়। আচ্ছা, রামলালের ব্যাপারটা? রামলাল দলিল নিয়ে কি করবে? ও মুখ্য সূক্ষ্ম মানুষ, ও কোনো কিছুই বোঝে না। দলিল কোনটা কাগজ কোনটা ও তো জানেই না। ও বাড়ি পাহারা দেয় আর ওই বাগান টাগান দেখে। তাছাড়া রামলাল তো যায় না দোতলায়। আসি একমাত্র আমি, নানা কাজে সাহায্য করতে হয় তো দুই দিদিমণিকে, তাই। তুমি বেশ ভালো কথা বলতে পারো বুঝি। 10-12 বছর বয়সে তুমি এখানে এসেছিলে? তার আগে কোথায় ছিলে? এখানে আসার আগে আমি এক ব্যবসায়ীর দোকানে কাজ করতাম, সেখানে সবই শিখেছিলাম। সে আমাকে হাতে ধরে কিছু লেখাপড়া শিখিয়েছিল, তার জন্যই অনেক কিছু শিখেছি আমি। কিন্তু আমার কেন জানি মনে হয় দলিল এই বাড়ি থেকে বাইরে কোথাও যায়নি। রতনের বুদ্ধিদীপ্ত চেহারা, বাড়ির কাজের লোক হলেও তার কথাবার্তা মার্জিত এবং বেশ বুদ্ধিমান বলেই মনে হয়। আমি দরজাটা বন্ধ করে দিলাম। রতন একপাশে চেয়ারে বসে পড়ল। তার মানে তুমি বলতে চাইছো যে দলিলগুলো সে অন্য কোথাও রাখতেই পারে? রতনের সঙ্গে অনেকক্ষণ কথা হলো সেদিন। বিকেলের দিকে ছোট বউ অর্থাৎ গজমোহন বাবুর ছোট ছেলের স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল রান্নাঘরের কাছে। রতনের সঙ্গে কি একটা ব্যাপারে কথা বলতে বলতে সেদিকেই যাচ্ছিলাম, আর তখনই দেখা তার সঙ্গে। এবাড়ির মহিলারা মুখে পর্দা করে, তবে প্রয়োজনের সময় করে। আমায় দেখে এখানে ঘোমটা টানলেন। বললাম, আপনার সঙ্গে কথা বলবার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে এখনই। বলুন না কি বলবেন। আমি জানি আপনি কি বলবেন। ওই দলিলের ব্যাপারে তো। কিন্তু ওই দলিলের ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। এমনকি আমার স্বামীও ওই দলিলের ব্যাপারে কিছু জানে বলে মনে হয় না। দলিলপত্র রামপ্রসাদ কাকার পরে বাবার কাছেই ছিল। সেই দলিল উনি কাউকে দেখানোনি আর দেননি। তো সেই দলিল লাল খাতার মধ্যে আছে। এ কথা সকলে জানলেও সেটা কোথায় আছে সে কথা কেউ জানতো না। কিন্তু ঘরের ভেতর থেকে তার লাল খাতাটা তো উধাও হয়ে যেতে পারে না। আর তাছাড়া এই বাড়িতে চোর এসেছিল কোনোভাবে, চোর যদি তার ঘর থেকে ওইগুলো চুরি করে নিয়ে যায়। দোতলার বারান্দার ব্যালকনিটা ফাঁকা, ব্যালকনির কাছে বাইরে থেকে দড়ি কিংবা অন্য কোনো উপায়ে উঠে আসে কিন্তু হামেশাই যায়। আর একবার যদি ঘরের ভেতরে ঢোকা যায় তাহলে। সেটা আমরাও ভেবেছি, কিন্তু ঘরের দরজা তো ভিতর থেকে বন্ধ থাকে। তাই রাতের বেলা কেউ এলে তাকে দরজা খুলেই ভেতরে ঢুকতে হবে। বাবা যদি নিজে কাউকে দরজা না খুলে দেন তাহলে কেউ ভিতরে ঢুকবে কি করে? তাহলে দলিলটা কোথায় গেল? গজমোহনবাবু যে মিথ্যে কথা বলছেন সেটা তো আমার মনে হচ্ছে না। তিনি এমন মানুষ নন। এ কথায় তিনি কি যেন ভাবলেন কিছুক্ষণ। যে পাশ করা ডাক্তার বাবাকে দেখতে আসতো সেও কিন্তু বাবার এই ভুলে যাওয়ার রোগটার কথা বলেছিল। বাবা অনেক কিছুই ভুলে যেতেন মাঝে মাঝে, বিশেষ করে কোনো জিনিসপত্র কোথাও রেখে প্রায় সময় ভুলে যেতেন। এমনি অন্য কিছু ভুলতেন না, মানে নাম কিংবা কোনো কথাবার্তা। তবে হঠাৎ হঠাৎ করে এই তো কয়েকদিন আগেই বাবার সাথে কাজ করছে একজন লোক, তাকে বাবা চিনতেই পারছিলেন না। তবে হঠাৎ করে আবার চিনতেও পেরে গেলেন। বাবার ক্ষেত্রে এমনই সমস্যা। দেখুন, আপনাদের সবার সঙ্গে কথা বলে আমার কিন্তু একটা কথাই আবারও মনে হচ্ছে, দলিলটা হয়তো বাড়ি থেকে চুরি হয়েছে। না হলে বাড়ির কেউ দলিল নিয়ে কি করবে তা আমি বুঝতে পারছি না। রতন কিংবা রামলালের পক্ষে এ কাজ সম্ভব নয়। ওই দলিল নিয়ে তারা কোনো কিছুই করতে পারবে বলে মনে হয় না। দ্বিতীয়ত, বাইরের থেকে যে দুজন মহিলা এসেছে তাদের কাছে এই কিছুক্ষণ আগে আমিও দেখেছি তারা ওপরে তলায় যায়নি। আর গেলেও তাদের সঙ্গে কেউ না কেউ থাকে। আর তারপর তারা দলিলের মতো এমন জিনিস চুরি করতে চাবেই বা কেন? আর বাকি রইলেন আপনারা, বাড়ির লোকেরা এবং আপনার স্বামী। তার সঙ্গে আমি কথা বলবো, তবে তাতেও কেমন যেন মনে হচ্ছে কোনো কিছুই। এরপর আর ওদের সঙ্গে কথা হলো না। বারবার মাথার মধ্যে ঘুরে ফিরে ওই ব্যাপারটাই আসছিল। গজমোহনবাবুর তার লাল খাতার ভেতর থেকে দলিলগুলো বার করে গুছিয়ে রাখছিলেন।
কিন্তু হঠাৎ করে সেই দিন সেই কাজটা করতে গেলেন কেন? রতন যা বলেছিল তাতে খুব বেশি দিন মনে হচ্ছে না। অর্থাৎ চোর যেদিন বাড়িতে আসে তার কিছুদিন আগেই হবে। ডাক্তারের সঙ্গে একবার কথা বলা দরকার। ঠিক কজন গজমোহন বাবুর কোন সমস্যার কথা বলেছিলেন সেটাও জানতে হবে। এসব কিছুর মাঝেই সন্ধ্যের দিকে নিজের ঘরে বসে আছি, এমন সময় দরজায় ধাক্কা। দরজা খুলে দেখলাম এক অচেনা মানুষ। তবে একে আমি এর আগেও দেখেছি এ বাড়িতে। তখন তার বয়স ছিল একটু কম। এ হলো এ বাড়ির ছোট ছেলে জগমোহন। ভালো আছেন? আপনার সঙ্গে আমার বছর দুয়েক আগে একবার দেখা হয়েছিল। ওই লালবাজারের কাছে একটা কাজে গিয়েছিলাম, সেখানেই আপনার সঙ্গে সাক্ষাৎ হয়। আমি পরিচয়ও দিয়েছিলাম, আপনি চিনতে পারেননি। মনে পড়ে গেল, বললাম, আপনি যখন এসেছিলেন তখন একটা কেসের জন্য বাইরে বের হচ্ছিলাম, তার মধ্যে হয়তো কোনোভাবে চিনতে পারিনি। আহা, আমায় আপনি করে বলবার দরকার নেই, আপনি তুই করেই বলতে পারেন। আপনার থেকে আমি ছোটই। তবে স্ত্রীর কাছে শুনলাম যে আপনি বাবার ওই দলিলের ব্যাপারে খোঁজাখুঁজি করতে এসেছেন। কিন্তু আমি আপনাকে বলছি, গোটা বাড়ি আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও কিচ্ছু পাইনি। এমনকি বাবার সামনে দাঁড়িয়ে বাবার ঘরটাও আমরা খুঁজেছি। আচ্ছা, আপনার বাবা তো দলিলগুলো লাল রঙের খাতার মধ্যে রেখেছিলেন, আর দলিলগুলো আপনার বাবা শেষবারের মতন কোথায় রেখেছিল এ ব্যাপারে কিছু জানেন? দেখুন, বাবা শেষের দিকে সমস্ত কথা বলতেন না। মানে শেষের দিক বলতে এই মাস দুয়েক আগে পর্যন্তর কথা বলছি। তারপর বাবার মধ্যে হঠাৎ করে একটা সমস্যা দেখা যায়। মানে বাবা চট করে অনেক কিছু ভুলে যান, অতি গুরুত্বপূর্ণ ব্যাপার ভুলে যান। আসলে সিঁড়ি দিয়ে একবার নামবার সময় হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল। রামপ্রসাদ কাকার মৃত্যুর পর থেকেই বাবা একটু ভেঙে পড়েন, তা বুঝতে পেরেছিলাম। তাই তখনই আমি আর দাদা ব্যবসাপত্র সমস্ত কিছু হাতে নিয়েছিলাম। তবুও হিসাবপত্র প্রতি সপ্তাহে বাবাকে দেখানো হতো, এমনকি টাকা পয়সার সমস্ত হিসাব পর্যন্ত তাকে দেওয়া হতো। এসব ব্যাপারে বাবা আবার কিন্তু গুনে গুনে হিসাব নিতেন। টাকার ব্যাপারে কি তিনি আপনাদের বাঁধন দেওয়ার চেষ্টা করেছিল কোনো? এ কথা বললে মিথ্যে বলা হবে। সেই ছোট থেকে দেখছি বাবা আমাদের উপর যথেষ্ট খরচা করেছেন। এমনকি এই সময়েও আমার ছেলে কিংবা দাদার মেয়ের ক্ষেত্রেও বাবা এমনটাই করেন। আমাদের স্ত্রীদেরও যথেষ্ট পয়সা খরচা করবার স্বাধীনতা রয়েছে, কিন্তু সবটাই প্রয়োজন কিংবা আমাদের স্বাচ্ছন্দ্যের জন্য। অপ্রয়োজনীয় খারাপ পথে পয়সা খরচা করার কোনো অনুমতিই নেই। হিসাবের খাতায় পয়সা দেখানোর জন্য আমাদের কখনো বলে দিতে হয়নি যে এই টাকা কোথায় খরচা হয়েছে। তাহলে দলিলের ব্যাপারটা কি হতে পারে বলুন তো? তোমার কি মনে হয় যে এই দলিলটা আসলে কোথায়? বাবা 2-1 মাস ধরেই খামখেয়ালি হয়ে পড়েছিলেন। তিনি অনেক কিছু ভুলে যেতেন, সে কথা ঠিক। তাছাড়া তিনি কাউকে ঠিক সঠিকভাবে বিশ্বাস করতে পারতেন না। ডাক্তার চক্রবর্তী বলেছিলেন এইসব কিছু আসলে একটা নির্দিষ্ট বয়স আর তার উপর রামপ্রসাদ কাকার মৃত্যুর জন্য। রামপ্রসাদ কাকার মৃত্যুর ধাক্কাটা বাবা সামলাতে না পেরেই এই ধরনের জিনিস হয়েছে। আসলে বাবা রামপ্রসাদ কাকাকে অন্ধের মতো বিশ্বাস করতেন। রামপ্রসাদ কাকার মৃত্যু হয়েছিল খুবই খারাপভাবে। মাত্র 3 দিনের জ্বর, আর তার মধ্যে কোথা থেকে কোথায় যে কি হয়ে গেল। ডাক্তার চক্রবর্তী অনেক চেষ্টা করেছিলেন, হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কিন্তু তার আগে, মৃত্যুর আগে পর্যন্ত বাবা রামপ্রসাদ কাকার কাছেই ছিলেন। হয়তো তার মৃত্যুর ধাক্কাটাই তাকে আরো। ডাক্তার চক্রবর্তীর সঙ্গে একবার কথা বলাটা দরকার। আচ্ছা, আপনার বাবা কি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এমনভাবে মলাটের মধ্যে মুড়িয়ে রাখতেন? মানে আপনারা বলছেন লাল মলাটের খাতার মধ্যে দলিলপত্র ছিল। ঠাকুর ঘরে আমি দেখেছি কৃষ্ণমূর্তির পাশে নীল রঙের মলাটে বেশ কিছু বইপত্র তিনি বললেন, ওগুলো রামনারায়ণ, মহাভারত এবং সমস্ত আধ্যাত্মিক কিছু বইপত্র। প্রয়োজনের জিনিস বাবা খুব যত্ন করেই রেখেছেন সেই প্রথম থেকেই। রামপ্রসাদ কাকার ঘরে আগেকার হিসাবপত্রের খাতা সব পাওয়া গিয়েছিল। এমনকি যখন আমাদের জন্মই হয়নি সেই সময়কার আগেকার যে ব্যবসাপত্রের খাতা সেই পর্যন্ত ছিল সেখানে। সে সব কিছুই এখন বাবার ঘরেই আছে।
আপনি দেখবেন সমস্ত খাতাতে হলুদ কাপড়ের মলাট দেওয়া রয়েছে। বাবা এই কাজটা খুব যত্নের সাথে করতেন। আঠা দিয়ে এমনভাবে খাতাটাকে মলাট দিয়ে রাখতেন যাতে চট করে নষ্ট না হয়। তার মানে তিনি সমস্ত ক্ষেত্রেই যত্নটা নিতেন। আচ্ছা, এই বাড়িতে আপনার ছেলেকে আমি দেখতে পাইনি, কিন্তু আপনার দাদার মেয়েকে তো একবার দেখেছি, তবে নিতান্তই ওই চোখের দেখা আর কি। আমার ছেলের বয়স 4। দিন কয়েকের জন্য সে মামাবাড়ি গিয়েছে, সেখানেই আছে। সেখানেই সে থাকতে পছন্দ করে। আসলে সেখানে তার বয়সী বেশ অনেকজন রয়েছে, তাছাড়া লোকজনও সেখানে বেশি। আমাদের এখানে তো বাড়ির কাজকর্ম নিয়েই 2 বউ ব্যস্ত থাকে। এখানে কয়েকটা কথা বলে রাখা দরকার। বড় ছেলে অর্থাৎ শশীভূষণের মেয়েকে আমি 2 বার দেখেছি। টুকরো টুকরো কথা হয়েছে তার সাথে। ওই 6 থেকে 7 বছর মতো বয়স হবে তার। আর ছোট ছেলে জগমোহনের ছেলের বয়স 3 থেকে 4 বছর। তবে এসব ব্যাপার আমার মাথায় ঘুরছিল না। আমার মাথায় ঘুরছিল রতনের বলা সেই কথাগুলো। ছোট ছেলের সঙ্গে আমি কথা বলে আমি আমার ঘর থেকে বেরিয়ে ব্যালকনির কাছে থাকলাম গোটা রাতটা। একরকমভাবে কাটিয়ে দিলাম। আর বারবার ঘুরে ফিরে সবকিছু মিলিয়ে একটা সূত্র আবিষ্কার করবার চেষ্টা করলাম। ঘুম ভাঙতে দেরি হয়েছিল। ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে কি মনে হতে ঠাকুর ঘরের দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে একটা শব্দ ভেসে আসছে। গিয়ে দেখি 2 বউ মাথায় ঘোমটা দিয়ে পেছনের দিকে দাঁড়িয়ে রয়েছে। মাঝে বসে পুজো করে চলেছেন গজমোহন বাবু, গজমোহন চক্রবর্তী। সেই দিকেই আমি দেখে চলেছিলাম। হঠাৎ কি মনে হতে আমার নজর চলে গেল সেই কৃষ্ণমূর্তির পাশে রাখা নীল খাতাগুলোর দিকে। আর তারপরেই একটা আশ্চর্য ব্যাপার মনে হলো। জানি না আমি ঠিক কি ভুল, তবে প্রত্যেকটা বইয়ের নীল রঙের কাপড়ের মলাটের একটা দিক খোলা। অর্থাৎ বই যদি খোলা থেকে যায় সেই দিকটা সামনে, অর্থাৎ মূর্তির দিকে। শুধু একদম নিচের দিকের খাতাটা কোন দিক দিয়ে মুখটা খোলা আছে সেটা ভালো করে বোঝা যায় না। খাতা বলার কারণ হলো সেটা অনেক ছোট আর পাতলা। হঠাৎ এমন সময় রতনের বলা সেই কথাগুলো মনে পড়ে গেল। ততক্ষণে 2 বউ নমস্কার করে ঘর থেকে বেরিয়ে এসেছে। আমায় দেখতে পেয়ে তারা একটু অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি বললাম, কৃষ্ণমূর্তির পাশে যে নীল কাপড়ের মলাটের বইগুলো আছে, ওখানে কি কি বই থাকে আপনারা তো জানেন। হুমায়ুন, মহাভারত, হরে কৃষ্ণ পুজোর পদ্ধতির জন্য একটা বই, আর 3টে বই থাকে ইতিহাসের হাতে লেখা খাতার মতন, এই চক্রবর্তী বংশের পূর্বপুরুষদের কথা, এই সমস্ত কিছু। ও আচ্ছা, তার জন্য নিচের দিকে ওটা খাতা বলে মনে হচ্ছিল, কিন্তু তার নিচেও যে ছোট মতো, ওটা কি? আমার কথাতে দুজনেই ঘুরে তাকালো সেই দিকে। সত্যি 4টে বইয়ের কথা বলেছে ওরা। পঞ্চম যে পাতলা বইটা, তাহলে সেটা কি? ছোট বউ বলল, তাই তো, ব্যাপারটা তো খেয়াল করিনি। এত ছোট আর নিচের দিকে রয়েছে যে ভালো করে বোঝাই যায় না। আপনি বুঝতে পারলেন কি করে? ততক্ষণে আমার সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। রতনের বলা কথাগুলো এবং গজমোহনবাবুর ভুলে যাওয়ার হঠাৎই রোগ, সমস্ত কিছু যেন একসঙ্গে জড়িয়ে আসতে লাগলো। একটু পরেই গজমোহন চক্রবর্তী ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে আমায় দেখে অবাক হয়ে গেলেন। বললেন, কি ব্যাপার? মানে কোনো কিছু বুঝতে পারলেন? চোর কে? কে কাজটা করতে পারে? আমার আমার দলিল কোথায় গেল? একটা কথা বলবো, যদি আমায় অনুমতি দেন, আমি আপনার ঠাকুর ঘরে ঢুকতে চাই। আমি স্নান করিনি, তবে আমি না ঢুকে আপনারা ঢুকলেও কিন্তু হবে। আসুন আসুন, আপনি বসুন। পুজো হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধে নেই। গজমোহনবাবুর কথা শুনে আমি আর কাল বিলম্ব না করে মূর্তির পাশে রাখা সেই 4টে বই নামালাম। তার তলা থেকে বেরিয়ে এলো নীল রঙের মলাটের মতো একটা ছোট্ট খাতা। আর সেই খাতাটা খুলতেই দেখা গেল আমার কথা মিথ্যে নয়। এটা যে খাতার, তার আগে লাল মলাট ছিল। সেই খাতাতেই এখন লাল মলাটের ওপর নীল মলাট চেপেছে। গজমোহনবাবু হঠাৎ করে অবাক হয়ে গেলেন। তিনি আরেকটু হলেই প্রায় চমকে উঠছিলেন। আর তার আগেই তার পেছন থেকে ছোট বউ বলে উঠল, এই তো সেই দলিলগুলো, নিচে রামপ্রসাদ কাকার ঘর থেকে বার করার সময় এগুলোই তো দেখেছিলাম। গজমোহনবাবুর মুখে হঠাৎ করে হাসি ফুটে উঠল।
এগিয়ে এসে আমার হাত থেকে খাতাটা ছিনিয়ে নিয়ে বললেন, হ্যাঁ, দেখেছেন কাণ্ড? মনে পড়েছে, মনে পড়েছে। আরে আমি তো বইয়ের মলাট বদলে নীল মলাট করে দিয়েছিলাম। হ্যাঁ, আমার বারবার মনে হচ্ছিল দলিল কেউ চুরি করতে পারে, তার জন্যই ওই কাজটা করেছিলাম। কিন্তু তারপরে যে কোথায় রেখেছিলাম খাতাটা, মানে এমনকি ওই নীল মলাট যে বদলেছে, সেটাও সেটাও একদম মনে পড়ছিল না। কাল রাতে আপনার ছোট ছেলের সঙ্গে কথা বলবার পর আপনাদের বাড়ির টেলিফোনটা ব্যবহার করে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমায় বলেছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোই আপনি খুব সহজে ভুলে যান। এমনকি প্রথমে আমার সঙ্গে যখন দেখা হয় আপনি আমায় চিনতে ভুল করেছিলেন, মানে ভুল করেননি, দেরি করে ফেলেছিলেন। তখন মনে হয়েছিল সেটা আপনার দৃষ্টির জন্য। পরে বুঝতে পেরেছিলাম যে আপনার দৃষ্টি মোটামুটি ভালোই আছে, আপনি চট করে অনেক কিছু ভুলে যান। এ বাড়িতে ঢোকবার সময় এ বাড়িতে আমার আগে আসবার স্মৃতি আপনি ভুলে গিয়েছেন। তবে এখন কোনো কিন্তু চিন্তা নেই, দলিল আপনি ফেরত পেয়ে গিয়েছেন। তবে এরপরে বাড়ির লোকেদের আপনি বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করে ওদের জানালে ওই দলিলের এমন অবস্থা হতো না। গজমোহনবাবু এগিয়ে এসে আমার হাত ধরলেন। ততক্ষণে দলিল পাবার খবরটা ছোট বউ বড় বউয়ের মাধ্যমে বাড়ির সবাই জেনে গেছে। সকলেই ঠাকুর ঘরে চলে এলো। গজমোহনবাবু দলিল দুহাতে ধরে কৃষ্ণের দিকে উদ্দেশ্য করে তাকিয়ে নমস্কার করে বললেন, ভগবান যা চান তাই হয়। ভগবান চেয়েছিলেন বলেই তো দারোগাবাবু আমার সঙ্গে বাড়িতে এলেন, আর প্রায় একটা দিনের মধ্যেই দলিল খুঁজে বার করে দিলেন। আপনাকে আমি নিরাশ করব না দারোগাবাবু। আজকে এই বাড়িতে ভোজ হবে, আনন্দের ভোজ হবে। আজকের দিনটা আপনাকে কিন্তু এখানেই থাকতে হবে। হ্যাঁ, আমি আর আপত্তি করলাম না। গজমোহনবাবুর বাড়িতে আরও একদিন থেকে বেশ আনন্দই হলো। ডাক্তারবাবু এসেছিলেন, আর ভোজের কথাটা না হয় অন্য এক সময় বলা যাবে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।